নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার চলে আসলাম শ্রীমায়ের কথা নিয়ে। আচ্ছা, আপনারা কি জানেন যে আজকের এই বেলুড় মঠ এটাও কিন্তু বিক্রি হয়ে যেত যদি শ্রীমা বাধা না দিতেন। তাহলে আজকের এই বেলুড় মঠ যদি না থাকতো, কোথাওই কোনো মঠের শাখা প্রশাখাও থাকতো না। এই যে আজ আপনারা ভক্তি ভরে বেলুড় মঠে যান, দীক্ষা নেন, এই সব কিছু সংঘবদ্ধভাবে হতো না। তাহলে আসুন আমরা জানি কিভাবে শ্রীমা বেলুড় মঠ বিক্রি করা আটকালেন, আর কেনই বা সেটা বিক্রি করার কথা উঠেছিল। শ্রীমার প্রখর বিচারশীল দৃষ্টি সংঘবদ্ধ সন্তানদের এদিকে দৃষ্টি আকর্ষণ করত। কোয়ালপাড়া আশ্রম উদ্যোক্তাদের তিনি বলছেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না, তাঁত করো, কাপড় তৈরি করো। আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি, তোমরা কাজ করো। ওই আশ্রমের অধ্যক্ষকে বলছেন, সে কি গো, পেচুয়া বুদ্ধি রেখে অত হুকুম চালালে কি করে আশ্রম চলবে? ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। ইংরেজি শিক্ষাহীন কোনো আশ্রম সেবককে বলছেন, দেখো, ওদেশ থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে, তোমরা ইংরেজি লেখাপড়া শিখে নিও। শুধু বলা নয়, তিনি এই কার্যে প্রথমে জনৈক সন্ন্যাসীকে, পরে জনৈক ভক্তকে শিক্ষক হিসাবে নিযুক্ত করেছিলেন। শ্রীরামকৃষ্ণের মৌল কর্মনীতির সমর্থনে ও সংরক্ষণে শ্রীমার ভূমিকা আমরা জানলাম। পরপর দুটি গুরুত্বপূর্ণ বিষয় শ্রীমা কীভাবে মতামত দিয়েছিলেন তা স্মরণ করব। 1898 খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ নিবারণ সেবাকার্যের ব্যয়ভার মিটবার জন্য স্বামীজি ভাবছেন মঠ বাড়ি বিক্রি করে দেবেন। শ্রীমার কাছে গিয়ে তিনি বলছেন, মা, রোগীদের সেবার জন্য টাকা নেই, এজন্য মঠের সম্পত্তি বিক্রি করে ওই টাকা দিয়ে সেবা কাজ চালাবো মনে করছি। আমরা তো সাধু, গাছতলায় জীবন কাটিয়ে দেব, আপনার অনুমতি চাই। শ্রীমা বললেন, না বাবা, মঠ বিক্রি করতে পারবে না, এ তোমার মঠ নয়, ঠাকুরের মঠ। তোমরা শক্তিমান ছেলে, গাছতলায় জীবন কাটাতে পারো, কিন্তু পরে আমার যেসব ছেলেরা আসবে তারা গাছতলায় জীবন কাটাতে পারবে না, তাদের জন্য এই মঠ। স্বামীজি এই নির্দেশ শিরোধার্য করে নিলেন। অর্থ অন্যভাবে এসে পড়ায় সেবাকার্য সুষ্ঠুভাবে পরিচালিত হলো। এই প্রসঙ্গে শ্রীমা স্বামীজির দৃষ্টি আকর্ষণ করে বললেন, বেলুড় মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? ঠাকুরের কত কাজ, ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এই সব চলবে। বেলুড় মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ, তোমার সব বিক্রি করবার অধিকারই বা কোথায়? দ্বিতীয় ঘটনা স্বামীজির দেহত্যাগের বেশ পরে, 1916 খ্রিস্টাব্দে।
তদানীন্তন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে কতকগুলি বিরূপ মন্তব্য করেন। এর ফলে জনসাধারণের মনে আতঙ্ক জাগে যে মিশনের কিছুমাত্র সংস্রবে থাকলে রাজরোষে পড়তে হবে। মিশনের কর্মসচিব স্বামী শারদানন্দকে অনেকে পরামর্শ দিলেন, মঠের মধ্যে যেসব সন্ন্যাসীর পূর্বে রাজনীতির সঙ্গে সক্রিয় যোগ ছিল তাদের আলাদা করে দেওয়া হোক। এতে সরকারের মিশনের প্রতি প্রতিকূল ধারণা দূর হবে। স্বামী শারদানন্দ বলেছিলেন, এই সময় মহারাজ ব্রহ্মানন্দ দাক্ষিণাত্যে ছিলেন। আমরা তো সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে খুবই চিন্তিত। এসব শুদ্ধসত্ত্ব উচ্চমনা সাধু কয়জনকে মঠ থেকে আলাদা করে দিতে হবে, এ চিন্তাই করতে পারি না। তখন শ্রী শ্রী মায়ের কাছে ধীরে ধীরে সমস্ত নিবেদন করলাম। শ্রী শ্রী মা ধীরভাবে সব শুনে সুমিষ্টভাবে দৃঢ়তার সহিত বলে উঠলেন, ও মা, এসব কি কথা? ঠাকুর সত্যস্বরূপ। যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, তারা মিথ্যা ভান কেন করবে বাবা? তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি। তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন। মাতা ঠাকুরানীর নির্দেশ মতো স্বামী শারদানন্দ মিস ম্যাকলাউড প্রভৃতির সাহায্যে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। গভর্নরও কিছুদিন পরে রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে প্রশংসাসূচক নতুন বিবৃতি দিলে সংকট কেটে যায়। এই সব অনুরূপ ঘটনাসমূহ থেকে বেশ বোঝা যায় যে শ্রী শ্রী মা